মাফিয়া বসের কথা শেষ না হতে নিকোলাসের বিভৎস চোয়ালটাকে শক্ত করে চেপে ধরে জোরপূর্বক পানি পান করানো হলো তাকে। সঙ্গে সঙ্গে তীব্র যন্ত্রণায় ধরিত্রে কাঁপে দানবের মতো চিৎকার দিয়ে উঠল নিকোলাস। চিরচিরিয়ে দুতীয়মান বাষ্পের মতো গলে যেতে লাগলো তার খাদ্যনালীর অগ্রভাগ। শরীরে যে পথ দিয়ে অতিক্রম করেছে সে জায়গাগুলো হয়তো একইভাবে ঝলসে গিয়েছে। এটা কোনো সাধারণ পানীয় নয়। মাফিয়া বসের নিষ্ঠুর বর্বরতা সম্বন্ধে অবগত রমণী, তবু আজকের ঘটনায় চোখের সামনে যেন সমগ্র পৃথিবী দুলে উঠল তার। নিকোলাসের হৃদয় কাঁপানো চিৎকার শুনে ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে আচানক মেঝের উপর হুমড়ি খেয়ে পড়ল ঈশানী। নৃশংসতা দেখে আপনি কণ্ঠরোধ হয়ে এলো তার। মেঝেতে লুচিয়ে পড়ে ছটপট করতে করতে আহাজারি স্বরে আওড়ালো, প্লিজ বন্ধ করো, এই জঘন্য খেলা বন্ধ করো এরিস, আমি আর নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। এরিস ঘুরে তাকায় তপ্ত স্বরে বলে উঠছে, আমি তোমাকে আগেই বলেছিলাম, তোমাকে স্পর্শ করলে আমি তার ঠিক কি হাল করব। রক্তের ছাপ পানি দিয়ে ধুতে হয়, প্রতিহিংসা দিয়ে নয়। ঈশানীর নীতি বাণী শোনার কিংবা বোঝার মন নেই এরিসের। নৃশংসতা তার রন্ধ্রে রন্ধ্রে বয়ে যায়, চাইলেও আটকে রাখতে পারে না পৈশাচিক মস্তিষ্কটাকে। ফলস্বরূপ হাতের পৃষ্ঠে নাক ঘষে নানো সেকেন্ডের মাথায় ট্রিগারে টানলো সে। মুহূর্তে বিকট আওয়াজ করে রিভলভারের প্রথম গুলিটা বরাবর মস্তিষ্কে ঢুকে যায় নিকোলাসে। তখনই পেছন থেকে বেশ আসে ঈশানীর ভগ্ন হৃদয় জড়লো আহত চিৎকার। এরিস ঘুরে তাকে দেখতে পায় চেতনা হারিয়ে ধীরে ধীরে জমিনে লুটিয়ে পড়ছে মির্জা। এরিস ছুট্টি গিয়ে হাত বাড়ায়, নরম শরীরটাকে এক হাতে পেঁচিয়ে কাঁধে তুলে নেয় সন্তর্পণে। এটার মোম নরম ফ্যাকাশে চেহারা দৃষ্টিপাত করে উচ্চারিত হয় তার হিমালয়ের মতো শীতল হুঙ্কার। Why are you so messed up, damn it? নীরব হুঙ্কারে হেলদোল হয় না রমণীর, গলানো সীসার মতোই সে লেপ্টে থাকে এরিসের পাথর কঠিন বুকে। সেদিকে লক্ষ্য করে দীর্ঘশ্বাস উগড়ে দিল এরিস। দৃষ্টিতে ধরা দিল তার সুপ্ত এক নমনীয়তা। কথা বাড়ালো না আর মেয়েটাকে আরেকটু ভালোভাবে বুকে আগলে নিয়ে পা বাড়লো সেলের বাইরে। কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে রিভলভারের সব কয়টা বুলেট একে একে ঝুঁকিয়ে দিল নিকোলাসের নিথর শরীরের অভ্যন্তরে। একটা গার্ড পাশে দাঁড়িয়েছিল। ঘটনার আকস্মিকতায় বৃষ্টির ঝাঁটের মতোই রক্তের লালিমায় ভিজে উঠে ওর সমগ্র মুখমণ্ডল। বাকি সব গার্ডগুলো চিত্ত পুত্তলিকার মতোই নির্জীব দাঁড়িয়ে, যেন নিত্য নৈমিত্তিক কোনো সাংসারিক অরাজকতা চলছে এখানে। তেমন করেই দেখলো সব কিছু, অথচ তাদের পাথর হৃদয় আজ বিস্ময়ে ধোলাচল। মুখে স্বাভাবিক থাকলো, নিষ্ক্রিয় নয়নে প্রশ্নের ঠেয়াও। কি আছে এই মেয়েটার মাঝে যা এরেশিয়ার মতো জানোয়ারের চোখেও অনুভূতির জালে শ্বাস তুলে দিতে পারে? গভীর জঙ্গল থেকে ভেসে আসা নির্গম নিশাচরের সুর তোলা হাক জানান দিয়ে যায় শেষ রাতের ক্যালেন্ডারের সীমারেখা নভেম্বর ছুতেই শুরু হয়েছে মসৃণ তুষারপাত। জঙ্গলের সীমানায় নাইট ওয়াচদের সড়ক নিরীক্ষণ প্যারাডাইসের সমগ্র বেষ্টনী ঘিরে রেখেছে মাংসাশী নেকটের পাহাড়। ভেতরে ভেতরে শয়ে শয়ে সশস্ত্র স্নাইপার তো রয়েছেই, তার উপরেও যান্ত্রিক কমান্ডে কিছু একটা এক্সট্রা সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে। পেন্ট হাউসে বিস্তৃত করিডোরে দাঁড়িয়ে আধারে ঘেরা ঘন জঙ্গলের দিকে অলিক দৃষ্টিতে যে আছে মাফিয়া বস। মাথার উপর সূর্যের মতো দুটি ছড়াচ্ছে স্ফটিক চ্যান্ডেলিয়রের মৃদু আলো। ঠোঁটের ফাঁকে নিঃশব্দে রাজ করছে জ্বলন্ত এক ধূমায়িত সলকা, অথচ দুটো হাতি পকেটে আবদ্ধ তার। শুধুমাত্র ঠোঁট দিয়ে সিগারেটের ধোঁয়া উড়ানোর ব্যাপারটা আকর্ষণীয় ফ্যাশন, যার ফলে লোকটাকে আরো বেশি বেপরোয়া আর ব্যক্তিবান মনে হচ্ছে। অথচ নিঃশব্দ নিঝুম রজনীর ধোঁয়াশার মতোই ঘোলাটে তার দৃষ্টি। মন মস্তিষ্কের বিশাল দ্বিতাদ্বন্দ্বে বুধ হয়ে আছে স্বয়ং মরীচিকা। তখনই পেছন থেকে হিমেল হাওয়ায় ভর করে ভেসে এলো তুষারের রাজবাড়ি কণ্ঠস্বর। এরিস, ডক্টর মাধবী একবার আপনার সঙ্গে কথা বলতে চাইছে। কোন ব্যাপারে? ঘুরে দাঁড়িয়ে জ্বলন্ত ধুমায়িত শলাকাটা হাতে তুলে নিল এরিস। আসলে মিস ব্লোয়েড অ্যাঞ্জেল। বাক্য সম্পূর্ণ করার প্রয়োজন পড়ল না তুষারে, তার আগেই প্রত্যুত্তর করলো এরিস। পাঠিয়ে দাও। তুষার হাস্যচক মাথা নাড়ে প্রস্থান করলো। একটু বাদে সেখানে এসে হাজির হলেন ডক্টর মাধবী। লম্বা চড়া ধূসর চুলের বলবান এক ব্যক্তি। জন্ম তার রাশিয়াতে হলেও পেশার তাগিদে আজন্ম ঘুরে বেরিয়েছেন দেশ বিদেশে। বয়সে শতর্ধ এসে এখনও এরিসের জন্য বেশ পেরেশানিতে থাকতে হয় লোকটাকে। যদিও তাকে কেউ জোর করেনি এই পেশায়, তবুও
তবে মাঝবয়সী লোকটা কেন যে নিজের আশীর্বাদী পেশা আর শ্রমের অপব্যবহার করে বারবার এই দুর্ধর্ষ মাফিয়া ট্রাসকে বাঁচিয়ে তোলেন সেটা রহস্যই বটে। মাধবের আগমনে খুব একটা ভাবান্তর প্রকাশ পেল না এরিসের মাঝে। জঙ্গলের গভীর আধারে দৃষ্টি স্থির রেখেই নীরবে স্মোক করে চলেছে সে। সহসা এগিয়ে এসে নিজেই কথা বলে উঠলেন মাধবেই। She is in last stage. ঘাড় ঘুরিয়ে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো এরিস। মাধবী একই সুরে বললেন, Depression. She in her postpartum era. Also suffering from severe weakness. আগেই জানিয়েছিলাম তুষারকে মেয়েটার হৃদস্পন্দ অনিয়মিত। লাস্ট দুদিনে প্যানিক অ্যাটাক হয়েছে কয়েকবার। আমি নিশ্চিত নই, তবে এভাবে চলতে থাকলে বলে থমকালেন মাধবী। ধাতব রিভলভারটা মুঠোয় পুড়ে নিজের পিয়ার্স করা ফ্রিজটা তীর্যকভাবে উচালো এরিস। দৃষ্টির মিলন ঘটতেই দীর্ঘশ্বাস ফেলল মাধবী। বলল, she may not survive at all. মাধবীর কথা নির্জীব দৃষ্টি আকস্মাৎ জ্বলে উঠল এরিসের। অতর্কিতে রক্ত জমলো চেহারায়। চোয়ালে পেশি শক্ত করে আওড়ালো একটা মাত্র বাক্য, Are you insane, doctor? No, I am not. I have told you the truth. সিগারেটের শেষাংশ পায়ে পিছে আকস্মাৎ জোরালো থাবায় ডক্টর মাধবের গলা চেপে ধরল এরি। তাদের দাঁত পিষে হিমশীতল আওয়াজে বলল, If she doesn't survive, I have no reason to live. I'll fade away as well. আরেক দফা দীর্ঘশ্বাস ফেলল মাধবী। মাফিয়া বসটাকে ভয় পায় না সে একদম, বরং আশ্বস্ত গলায় বলে, She is traumatized, Arish. মেয়েটার এই জঘন্য পরিস্থিতির জন্য একমাত্র তুমিই দায়ী। তোমার এসব জোর জবরদস্তির রক্তের খেলায় হাঁপিয়ে উঠেছে মেয়েটা। আমি জানি এরপরও থামবে না তুমি। একের পর এক নৃশংসতা চালিয়ে যাবে নিজের মতোই। তবুও মেয়েটাকে একটু স্বস্তি দাও। গোলা বারুদের ঝাঁঝালো প্রান্তর থেকে বেরিয়ে ওকে একটু খোলা বাতাসে দম নিতে দাও। পুনরায় গর্জে উঠল এরিস রুদ্ধস্বরে বলল, আমি ওকে জোর করে আমার জীবনে আনিনি, ও নিজে এসেছে। আবার কুচকুচে কালো অশুভ জীবনে রং ধরুর মতো রং ছিটিয়েছে। ওয়ার্ন করেছিলাম, বারবার মস্তিষ্ক থেকে পেরিয়ে যেতে বলেছিলাম, কিন্তু শুনল না। অ্যান্ড নাও আই এম টোটালি অবসেসড উইথ হার। ওকে ছেড়ে দিলে আমি শেষ হয়ে যাব মাধবী। এরিস ইউভান উইল বি ডিস্ট্রয়েড। ইটস ইয়োর ডিউটি টু প্রোটেক্ট হার। অন্তত একটু ভালো ফিল করাও। শি রিয়েলি নিডস হেল্প রাইট নাও এরিস। ওর ট্রমাগুলো দূর করার চেষ্টা করো। বোঝাও যে ও স্বাভাবিক জীবনের মধ্যেই আছে। এখানে অস্বাভাবিক অনিশ্চিত কিছু নেই। মাধবীর কথার বিপরীতে একটুখানি ঠোঁট নাড়ালো এরিস। এখন কি অবস্থা? ঘুমের ওষুধ দিয়েছি, কিন্তু আদৌ সে ঘুমাতে পারবে কিনা আমি নিশ্চিত নই। প্রতি উত্তরে একটা কথা বলল না এরিস। নীরব পথচলা প্রস্থান করলো সেখান থেকে। ধীরে ধীরে এগিয়ে গেল ঈশানী কক্ষের অভিমুখে। এরিস যত এগোচ্ছে ততই গতি হারাচ্ছে হৃদস্পন্দন। অকারণ একটা তীক্ষ্ণ ব্যথা পাথরের মতো বুকে চেপে বসেছে তার। ভেতরে অশুভ অস্তিত্ব যেন হৃদয় রক্তক্ষরণে সিক্ত আজ। তেমন করে মলিন মুখে কক্ষের সামনে এসে দাঁড়ালো এরিস। দরজাটা খোলাই ছিল। ভেতরে ড্রিম লাইট জ্বালানো, ওয়াইল্ড ল্যাভেন্ডার ফ্লেভারের একটা সুগন্ধি মোমবাতিও কফি টেবিলের উপর জ্বালিয়ে রেখে গেছে ফ্লোরা। বাচ্চাটার আওয়াজ পাওয়া যাচ্ছে না, বোধহয় ফ্লোরা নিয়ে গেছে। এরিস আরেকটু এগুলো অচিরেই একটা মাদক সুবাস নাকে এসে আছড়ে পড়লো তার। সে চোখ বোঝে গভীর শীতল গলায় আওড়ালো, ভ্যানিলা। পরক্ষণেই রমণীর ক্রন্দিত স্বর কানে বাজতেই মোহভঙ্গ হলো তার। চট করে সামনে তাকিয়ে দেখলো হাঁটু মেরে বসে দু হাত পেঁচিয়ে তাতে কলমি লতার মতো মাথা ঠেকিয়ে রেখেছে ঈশানী। অন্ধকারের মাঝে হাঁটুতে মুখ গুজে গুমড়ে গুমড়ে কাঁদছে সে। কি করুন সে কান্নার সুর এরিসের মতো জানারও শ্বাস রোধ হয়ে আসে। ড্রিম লাইট নিয়ন আলোয় তরঙ্গিত হয় তার পৌরশালী অ্যাডমস অ্যাপেল। রুট মাফিয়া পস্টা সংশয় ঠকিল বোঝায়। কক্ষের মাঝে সুপরিচিত পৌরশালী ক্লোনের গাঢ় সুবাস যেন মাসের উপস্থিতি অব্যক্ত এক ঘোষণা। কাঁদতে কাঁদতে নাক টেনে হালকা করে চোখ ঘোরাইছেন। অশ্রু জলে আরক্ত হয়ে আছে তার গম রঙা তুলতুলে বদন। মুখের উপর এলোমেলো হয়ে লেপটে আছে কুন্তল রসে। সেগুলো সরিয়ে মির্জাকে ভালো মতন দেখতে চাইলো এরিস। শশা হাত বাড়ালো নীরবে। তখনই এরিসের স্পর্শ এড়িয়ে ঝট করে সরে গেল ঈশানী। এরিসের ভব ঘুরে নয়ন ঈশানীতে আবদ্ধ। ভয় আর জড়তার মিশরে কেমন কুপড়ে গিয়েছে মেয়েটা।
যা দেখা মাত্র এরিসের সজাগ দৃষ্টি নরম হয়ে এলো। একটু কাছে গিয়ে হাঁটু গেড়ে রমণীর মুখোমুখি হয়ে বসলো সে, বৃদ্ধা আঙ্গুলি বাড়িয়ে স্রোতিসিনী অশ্রুধারা মুছে দিতে দিতে হিসিসালো। ইটস ওকে, আই এম হিয়ার উইথ ইউ। সবকিছু ঠিক হয়ে যাবে। রমণীর শীর্ণকায়া প্রকম্পিত হয়, সে অনুভব করে তার হৃদয়ের শিথিলতা, দগদগে অগ্নিদাহে একটুখানি ব্যথা নাশকের প্রলেপ অন্তরে তারণে ফুপিয়ে উঠল সে। তুমি কেন মরীচিকা হতে গেলে এরিস? কেন বাস্তবে থেকেও দৃশ্যমান নও? ঈশানী নীলাপ নয়নে দৃষ্টি ডোবা এরিস, চোখের মিলনে উদ্দোলিত হয় হাজার অভিমানের মিছিল। হৃদয় তোলপাড় করা অভিমানী আক্ষেপের মাঝে নিঃসৃত হলো মাফিয়া বসের আহত কণ্ঠস্বর। তুমি কেন এই অশুভ জীবনে পায়রার মতো উড়ে এলে? আর যখন এলেই তখন কেন আমার হয়েও আমার নও? বেতটা উথাল পাথাল করে ওঠে ঈশানে। এটাই বোধ হয় প্রথমবার এরিস যখন এতটা নমনীয় আকুল হয়ে কথা বলছে ওর সঙ্গে। ফের চোখ ছাপিয়ে জল আসে রমণীর আকুতি ভরা কঞ্চে আওড়ায়। অরণ্য, এরিস প্রত্যুত্তর করে না, মেয়েটার কপালে কপাল ছেঁকে গভীর স্বরে বিড়বিড়ায়। আই এম হিয়ার উইথ ইউ। বুকের ভেতর অনুভূতির ভাঙন টের পেল ঈশানী। আর কোনো কথা বেরোলো না তার মুখ থেকে। ভয়, জড়তা, হতাশা সবকিছু মিলেমিশে কণ্ঠ রোধ হয়ে কান্না উগড়ে এলো শুধু। নাজুক শৈলের মৃদু কম্পন অনুভব হতে ওকে এক ঝটকায় কোলে তুলে নিল এরিস। গায়ে পরিহিত উলের সোয়েটারটা বুকের দিকে আরেকটু ভালো মতো টেনে দিয়ে ধীরে ধীরে হাঁটা ধরলো ছাদ বারান্দার দিকে। আজ বোধ হয় তুষার বিলাস করবে ওরা। যেতে যেতে ওদের দুজনার হৃদয়ঙ্গম হলো অভূতপূর্ব সুরের মোহনা। हम तेरे बिना रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। লাউঞ্জ এরিয়াতে আজ শ্মশানের মতো নীরবতা, কোথাও কোনো টু পরিমাণ শব্দ নেই। কালো স্যুট আর সোনালি রঙের খোদাইকৃত বিশেষ সিলমোহর পরিহিত গার্ডগুলো গলের পুতুলের মতো দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। কিচেন কাউন্টারে রান্না বসিয়েছে ফ্লোরা, কারণ আজ পেন্ট হাউসেই মধ্যাহ্ন ভোজ সারবে মাফিয়া বস। ক্ষণকালের বিলম্বে লাউঞ্জে এসে হাজির হলো এরিস, রিভলভারটা হোলস্টারে গুজে আস্তে ধীরে কাউচে গিয়ে বসলো সে। উরুর উপর পা তুলে দিতেই পদতলে এসে নেউটি বিড়ালের মতো হুচুপুটি করে তার দানবীয় নখর আর লকলকে জিহ্বার বিভৎসতায় কুণ্ঠিত হয়ে দূরে সরে গেল কাঠগুলো। এরিস ছোট বাগিয়ে ব্যাঘাত খাসল, অতঃপর হাত বাড়িয়ে স্পর্শ করলো হিংস্র দানবের রসম শরীর। তুলোর মতো নমনীয় শ্বেতকায় শরীরটাকে নির্লিপ্ত পরশ বোলাতে বোলাতেই ঘটনালে ভেদ করে গম্ভীর আওয়াজ নিঃসৃত হলো তার। ভোজকে খাবার দাও। গার্ডদের সঙ্গে একজন রাশিয়ান ক্লায়েন্টও ছিল। মাফিয়া বসের নাম শুনেছে অনেক, কখনো সহযোগে দেখা হয়নি। পাইথন লিডার রিস্কা নাকি দিনে দুপুরে পায়ের কাছে নেকড়ে নিয়ে ঘুরে বেড়ায়। পেন্ট হাউসে পা রাখার আগ অবধি সবকিছু তার কাছে অন্ধের বুলি বলেই মনে হয়েছিল, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিস্ময় বিমুখ হয়ে গিয়েছে লোকটা। কৌতূহলে শিহরে পৌঁছে ঠাস করি নীরবতা ভাঙল সে। সরাসরি প্রশ্ন ছুড়ল মাফিয়া বসের উদ্দেশ্যে। মিস্টার রিক্সা, আমি শুনেছি নেকড়ে কখনো পোষ মানে না, তাহলে আপনি কিভাবে? লোকটার বাক্য শেষ হওয়ার আগেই চোখ তুলল এরিস। তার সুচারু দৃষ্টির প্রখরতায় চুপসে গেল লোকটা। একটু থেমে ফের বিড়বিড়িয়ে পড়ল, না মানে পেন্ট হাউসের চারপাশে বিশাল নেকড়ে পার্কের পাহারা, আবার ভেতরেও নেকড়ে। বোজো, ওর নাম বোজো। এরিসের শীতল আওয়াজে জমে গেল সে। থতমত খেয়ে শঙ্কা লুকিয়ে হাজার বৃথার চেষ্টা করে আওড়ালো, ইটস কাইন্ড ডেঞ্জারাস রাইট? এরিস ইউহান সব পারে। জানোয়ার কেন, মন চাইলেও মানুষকেও পোষ মানাতে পারে।
তাছাড়া মানুষের মাংস আবার বোজোর বেশ পছন্দ। পুনরায় মাফিয়া বসের হিমশীতল কণ্ঠস্বর কেঁপে উঠল লোকটা আতঙ্কে। জর্জরিত হয়ে তাড়াহুড়ো করে অন্য গার্ডদের আড়ালে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। এতক্ষণে নিজের তীক্ষ্ণ দৃষ্টি সরিয়ে নিল এরিস। পায়ের কাছে ছড়িয়ে ছিটিয়ে রাক্ষসের মতো খাবার খাচ্ছে বসা। সেদিকে তাকে তৃপ্তিতে ঠোঁট বাঁকালো সে। অতঃপর কালো স্যুট পরিহিত মাফিয়া গার্ডগুলোকে আদেশের স্বরে বলল, ক্যাসিনো ক্লাবের রিপোর্ট করে দাও। তাদের মধ্যে একজন আইপ্যাড খুলে মতামত পেশ করতে আরম্ভ করলো। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আওড়ালো, ড্যানিয়েল রাশিয়াতে ব্যাক করেছে এবং গত মাসের নিলামটা সেই জিতেছে। খুব শীঘ্রই ড্রাগন হান্টার গ্রুপ আবারও সাইন করবে বস। নির্বিকারে কাউচের হাতলে আঙুল নাড়ছে এরিস। কোনো এক কৌশলী ভাবনায় পুরোপুরি নিমজ্জিত সে। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন উদ্ভ্রান্তের মতো ছুটে এলো তুষার। থতমত গলায় জানালো, We need to talk to Arish. It's urgent. কি হয়েছে? এরিসের সজাগ দৃষ্টি গম্ভীর স্বরে তুষার জানালো। মাহিন বেনজামিন। নামটা শুনতে এরিসের উজ্জ্বলভ কপাল ধরা দিল চিন্তার বলি রেখা। অকপটে প্রশ্ন ছিল, কি করেছে মাহিন বেঞ্জামিন? মিস ব্লু আইড অ্যাঞ্জেলের খোঁজে পেন্ট হাউস অবধি চলে এসছে। আপাতত গার্ডের হাতে বন্দি আছে। ঈশানীর প্রসঙ্গ আসতেই দমে গেল মাফিয়া বস। তপ্ত শ্বাস ছেড়ে জানালো, ওকে আসতে দাও। আফটার অল ইটস আ ভেরি পার্সোনাল ইস্যু ফর মি। একটু বাদে লাউঞ্জ এরিয়াতে পদার্পণ করলো মাহিন। শান্ত দিঘি জলের মতন দৃষ্টিতে কোথায় কোনো ভয় লেশমাত্র নেই মাহিনের। একটু বাদেই লাউঞ্জ এরিয়াতে পদার্পণ করলো মাহিন। শান্ত দিঘি জলের মতনই দৃষ্টিতে কোথাও কোনো ভয় লেশমাত্র নেই মাহিনের। জোরালো পদচারণায় এগিয়ে এসেও সে মুখোমুখি হলো এরিসের। এরিসও তাকিয়ে আছে নিরুদ্বেগ ভঙ্গিতে। ধূসর বাদামি কৃষ্ণ কপরে তাও তাও করছে ক্রোধের অগ্নিস্ফুলিঙ্গ, অথচ অনুভূতিহীন নির্লিপ্ত অভিব্যক্তি। মাহিন এসে দাঁড়াতেই লাউঞ্জে উপস্থিত সকল গার্ডদের চোখের ইশারায় চলে যেতেই বলে এরিসের পেছনে এসে দণ্ডায়মান হলো অস্ত্রধারী তুষার চাওয়াত। তুষারের হাতে আবদ্ধ লোজ করা রিভলভারটার দিকে এক পলক চেয়ে স্লেশ হাসল মাহিন। পরে মুহূর্তে এরিসের পানে দৃষ্টিপাত করে কণ্ঠে উষ্মা নিয়ে অকপটে জানতে চাইল, ঈশান আর ইয়াশ কোথায়? চোয়ালের পেশি শক্ত হয়ে এলো এরিসের। তাদের দাঁত পেশে প্রশ্ন ছিল, আমার স্ত্রী সন্তান দিয়ে তোমার কি কাজ? লম্বা চড়া বলিষ্ঠ দেহের অধিকারী মাফিয়া বসের সম্মুখে মেইনটেন ফিগারের মাহিনকে নিতান্তই এক ছেলে মানুষ লাগছে। যদিও লম্বায় কেউ কারোর চেয়ে কম নয়। একজনের শরীরের অশুভের মতো ছিলিক দিচ্ছে ব্ল্যাক ভেলভেট কাপড়ের দামের স্যুট, আর অন্যজনের হোয়াইট সোয়েট শার্টের উপর ব্রাউন ওভারকোট যেন ঘিরে রেখেছে মায়াময় এক শুভ্রতা। তুচ্ছ এক রমণীর জন্য আজ জ্বলন্ত অগ্নিপিণ্ড হয়ে মুখোমুখি দুজন। দেখি বোঝা যাচ্ছে কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে প্রস্তুত নয় তারা। সহসা শক্ত গলায় প্রত্যুত্তর করল মাহিন, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। আমি ঈশানীর সঙ্গে কথা বলতে চাই। তোমার সাথে ওর কোনো কথা নেই। ঈশানী বলেছে এই কথা? শি ইজ মাই প্রপার্টি। ক্রোধ নিয়ন্ত্রণের যথোপযুক্ত চেষ্টা বহাল রেখে শীতল কণ্ঠে জবাব দিল মাফিয়া বস, এক্স্যাক্টলি মিস্টার মাফিয়া বস। আপনার কাছে ঈশানী হলো প্রপার্টি আর আমার কাছে প্রেয়সী, আর এটাই আপনার আর আমার মধ্যে পার্থক্য। দর্জির সীমা বাদ ভাঙলো এরিসের। ভেতর ভেতর ছটপট করতে থাকা পৈশাচিক সত্তাটা বেরিয়ে এলো আকস্মাৎ। ফলস্বরূপ শিকারী থাবায় মাহিনের মসৃণ কলারটা মুষ্টিবদ্ধ করে ধরল এরিস। দাঁতে ধত পিষে বলল আক্রোশ নিয়ে আওড়ালো, ফাক ইয়োর হিরোইজম। আমি কোনো হিরো নই। একটু থেমে ফের দণ্ডিত হলো তার হিমশীতল কণ্ঠস্বর। আই রিপিট, আমি দুনিয়া খ্যাত কোনো হিরো নই যে পৃথিবীর বিনিময়ে নিজের প্রেমিকাকে বিসর্জন দেয়। আই এম আন্ডারওয়ার্ল্ড টেররিস্ট, আ ফাকিং ভিলেন।
যে নিজের প্রেমিকার তরে পৃথিবী জ্বালিয়ে দেয়। এরিসের মুখ থেকে মিশ্রিত ধারালো কথার ফলা মাহিনকে ঠিক কতটা রক্তাক্ত করতে পেরেছে তা বলা মুশকিল, কারণ তার অভিব্যক্তি জুড়ে ক্রোধের ছায়া সুস্পষ্ট। মাফিয়া বসের হাতের মুঠোয় থেকে সে ছুড়ে দিল কঠিন কিছু বাক্য গহ্বর। পাওয়ার আর ব্ল্যাক মানি দিয়ে সবকিছু পাওয়া যায় না মিস্টার ব্লাডি বিস্ট। এক বাক্যে ছক্কা হাঁকালো মাহিন। এরিসের ফসা মুখের রক্ত জমি লালা বড় ধারণ করেছে। সেসব তোয়াক্কা না করে অকপটে বলতে লাগলো মাহিন, দ্য কিং অফ আন্ডারওয়ার্ল্ড, আপনি যার জন্য দুনিয়া জ্বালিয়ে দিতে চাইছেন, যার জন্য আপনার এত পাগলামি, এত উৎপীড়ন, আপনি কি জানেন সে আপনাকে দানবের মতো ভয় পায়? আপনার সাথে ও যদি থেকেও থাকে তবে সেটা শুধুই ভয় পেয়ে, ভালোবেসে নয়। না আপনি ওকে কোনোদিন সংসার দিতে পারবেন, আর না তো একটা স্বাভাবিক জীবন। সারা জীবন কোথায় রাখবেন ওকে? নিরীহ মানুষের কান্না, হাহাকার, রক্ত বিজড়িত এই পেন্ট হাউসে? কোথায় বড় হবে আপনার ছেলে? এই অস্ত্রধারী মাফিয়াগুলোর মধ্যে? সারা জীবন কি শিখবে? কিভাবে টর্চার ছেলে আটকে রেখে মানুষ মারা যায়, নাকি ক্যাসিনো ক্লাবে বসে কি করে স্মাগলিংয়ের বিজনেস করা যায়? আর রইল ভালোবাসা, আপনার ভেতরে তো হৃদয়টাই নেই। রক্ত মাংস দিয়ে তৈরি স্রেফ একটা যন্ত্র দিয়ে কি আর ভালোবাসা বোঝা যায়? প্রেমিক হতে গেলে স্যাক্রিফাইস করতে হয়। মাহিনের কথা শেষ হতে না হতে জোরালো মুষ্টিঘাতে ওকে কাঁচের উপর ফেলে দিল এরিস। ছোটকেচে মুখ গহ্বরের ভেতরে রক্তের নোনতা স্বাদ অনুভব করলো মাহিন। ঘুরে তাকিয়ে দাঁড়ানোর চেষ্টা করতেই শক্ত পদাঘাতে তার গতিবিধি রোধ করলো এরিস। সৌচব্য শরীরটাকে পুরোপুরি ধর্ষাই করে মাহিনের কপাল বরাবর রিভলভার ঠেকালো সে। ক্রোধান্তা হয়ে কাঁপতে কাঁপতে কঞ্চে উসমানি হিসিসালো, স্যাক্রিফাইস? আমি স্যাক্রিফাইস বুঝি না, ভালোবাসা সেটাও বুঝি না। আমি শুধু ওই মেয়েকে বুঝি। আমি এরিস ইউভান ওর জন্য সব করতে পারি, মরতেও পারি, আবার মারতেও পারি। কথা করে শেষ করে দৃঢ় হাতে ট্রিগার টানতে যাবে তন্মধ্যে সিঁড়ির কাছ থেকে ভেসে এলো ঈশানীর আতঙ্কিত কণ্ঠস্বর, এরিস থামো, ওকে মেরো না। নিমিষেই লক্ষ্যভ্রষ্ট হলো এরিসের ধাতব বুলেট। চকিতে ঘাড় ঘোরাতেই দেখলো সিঁড়ি ভেঙে এই দিকেই ছুটে আসছে ঈশানী। মেয়েটার আগমনে পৈশাচিক সত্তা উবে গেল আচানক। হাওয়ায় মিলিয়ে গেল তার হায়নার মতো শিকারের দৃষ্টি। স্তব্ধ বিমুঠ হয়ে নির্বোধ বালকের মতোই রমণীর পানে চেয়ে রইল মাফিয়া বস। তার চিত্তপুত্তলিকার মতন অবয়ব যেন চির নমনীয়তার প্রতীক। ঈশানী এগিয়ে এসে তড়িঘড়ি করে মাহিনকে দাঁড়াতে সাহায্য করলো। এরিসের পানে এক পলক ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে পর মুহূর্তেই মাহিনের দিকে করুণ চোখে তাকালো ঈশানী। বঙ্গুস্বরে জানতে চাইল, আপনি কি ঠিক আছেন? সঙ্গে সঙ্গে জবাব দিল না মাহিন। হাতের পৃষ্ঠে রক্ত মুছে আহত স্বরে জানালো, তোমাদের খোঁজ না পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম আমি। তাই বলে এখানে চলে আসবেন? ঈশানীর কণ্ঠে শঙ্কা, অথচ এরিস নির্বাক হয়েছে আছে মেয়েটার মুখের পানে, যেন বোধ বুদ্ধি সবকিছু লোপ পেয়েছে তার। মাহিন বলল, তোমার আর রিয়াসের জন্য এতটাই চিন্তিত হয়ে পড়েছিলাম যে নিজের কথা মাথায় আসেনি একবারও। আমরা ভালো আছি, আপনি ফিরে যান। থই থই চোখ নিয়ে কথাটা বলল ঈশানী। মূর্তি ভেঙে চুরে মুছড়ে পড়ল মাহিনের আশাতীত হৃদয়। রক্তসিক্ত মুখ নিয়ে ব্যথাতুর কঞ্চে বলল, নিজের জীবনের পরোয়া না করে এতখানি পথ আমি তোমার জন্য ছুটে এসেছি ঈশানী। আমি কখনোই তোমাকে জোর করিনি, ভবিষ্যতেও করব না। শুধু জানতে চাইবো, যা বলছো ভেবে বলছো তো? চোখে জল ছেড়ে চোয়াল শক্ত করলে ঈশানী চোখ খেঁচে জোরে জোরে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ভেবেই বলছি, আপনি দয়া করে ফিরে যান। ঈশানী, একবার একটু আলাদা কথা বলবে আমার সঙ্গে? বেশি সময় নেব না, মাত্র 2 মিনিটের জন্য, প্লিজ। চোখ তুলে ভয় ভয় এরিসের মুখের দিকে তাকাল ঈশানী, যার অনুভূতিহীন শূন্য দৃষ্টি ইতিমধ্যে ঈশানীতে আবদ্ধ। ওপাশ থেকে গমগমে আওয়াজে তুষার না করতেই যাবে, তক্ষুনি হাতের ইশারা তাকে বাধা সাধল এরিস। অন্য সময় হলে হয়তো এত করে মাটির নিচে পুঁতে দিত মাহিনকে, চোখের সামনে নিশ্চিহ্ন করে দিত ওর অস্তিত্ব। কিন্তু ঈশানীর মানসিক অবস্থা মোটেও ভালো না। এমত অবস্থায় আর কোনো বিপর্যয় ঘটাতে চায় না এরিস। সহসা লাউঞ্জের পাশে ঈশানীর যে আগের যে ঘরটা ছিল, একান্তে কথা বলার উদ্দেশ্যে সেখানেই ওরা এলো।
ঘরে এসে মুখোমুখি দাঁড়াতে অস্থির হুশরে বলতে লাগলো মাহিন। তুমি ভয় পেয়ে আছো তাই না ঈশানী? এখানে তো এরিস নেই। প্লিজ একবার বলো তুমি আমার সঙ্গে যেতে চাও। বাদ বাকি সব আমি ম্যানেজ করে নেব। কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। মাহিন, ঈশানীর শীতল কণ্ঠস্বর কর্ণগোচর হতে থমকে গেল মাহিন। নীরব দৃষ্টিতে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে গিয়ে আবিষ্কার করল তার জীবনে এরিসের দেওয়া একাধিক ভালোবাসার চিহ্ন। বেশ কয়েক জায়গায় রক্ত জমিয়ে ধারণ করেছে কালচে নীল বর্ণ। মাহিন তার ছেলে স্বরে আওড়ালো। এগুলোকে তোমার কাছে ভালোবাসা মনে হয়? ইজ ইট রোমান্টিকিজম? ঈশানী একটু ইতস্তত বোধ করলো। না, এরিস ওর সঙ্গে জোর জবরদস্তি করেনি। আর না তো ঘটেছিল দীর্ঘ দূরত্বের পরিসমাপ্তির। কাল রাতে ছাদ বারান্দায় বসে মাত্রাধিক অনুভূতির তাড়না ঈশানীকে কাছে টেনেছিল খানিক। বহুদিনের সুপ্ত বাসনা হঠাৎ মাথা চারা দিতে বন্য হয়ে উঠেছিল এরিস, ঠিক যেন জানোয়ার। তবে সীমা লঙ্ঘন সে করেনি, খানিক পাতে ছেড়ে দিয়েছিল ঈশানীকে। আর এই মুহূর্তে মাহিনের চোখ এড়াতে কয়েক গাছে চুল সামনে এনে সেগুলো ঢাকার প্রচেষ্টা করলো রমণী। মাহিন আবারও বলে উঠল, হোয়াই আর ইউ সো স্কেয়ার্ড ঈশানী? কাম অন, আমি আছি না। পরক্ষণে ভেসে এলো রমণীর বিপর্যস্ত কণ্ঠস্বর। পালাতে পালাতে ভীষণ ক্লান্ত আমি মাহিন। এবার একটু স্বস্তি চাই। এই জীবনে এরিস আর আমার পিছু ছাড়বে না। ওর সঙ্গেই বাঁচতে হবে আমায়। আর ইয়াশ, তোমার ছোট্ট ইয়াশের কি হবে ঈশানী, যার জন্য তুমি এত লড়াই করছো? প্রলম্বিত শ্বাস ফেললো ঈশানী আশাহত গলায় জবাব দিল, ইয়াশ এরিসের রক্ত। এরিস ওর কোনো ক্ষতি করবে বলে মনে হয় না আমার। এভাবে ফিরিয়ে দেবে? মাইনের কঞ্চে এক ঝাঁক ফেরারি পাখির দল অস্থির হয়ে জানা ঝাপটাচ্ছে তার বুকের ভেতর। ঈশাতে ভারাক্রান্ত মনটা ক্রমশ চিৎকার দিয়ে বলছে, এটাই শেষ, আর বোধহয় দেখা হবে না কোনো দিনও না। মাইনের নির্বিকার মেঘ থমথমে মুখ হয়ে অবলোকন করে স্তব্ধ হয়ে গেল ঈশানী। কান্না বিজড়িত গলায় বলল, আমি কখনোই আপনার খারাপ চাইবো না মাহিন। আমাকে সাহায্য করতে গিয়ে আপনার অনিষ্ট হবে এমন কিছু আমি ঘটতে দিতে পারি না। তাই দয়া করে চলে যান যত দ্রুত সম্ভব। প্যারাডাইস সীমানা অতিক্রম করে নিজের শুদ্ধ গোছানো জীবনে ফিরে যান। অনুরোধ নয়, নির্দেশ করছি। অদর্কিত বেদনায় নীল হয়ে গেল মাহিনের হৃদয়। ভেতরের ব্যথাটুকু আলগোছে লুকিয়ে সে থেমে থেমে আওড়ালো, তুমি যেহেতু চাইছো ফিরে যাব, এক ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে আমি সর্বদা তোমাকে প্রাধান্য দিয়েছি ঈশানী। আজকেও তার ব্যতিক্রম করব না। সব সময়ের মতো আমি ফিরেই যাব। শুধু একটা অনুরোধ। ঈশানী চোখ তুলে চাইল, দৃষ্টি জুড়ে থমথম করছে আশার আধার। একটু এদিক ওদিক হলে অভিমানী বালিকার মতোই উগড়ে আসবে অজর ধারা। কোনো রূপ ভনিতা করল না মাহিন। শতপ্রাণিত স্বরে বলে উঠল, শেষবারের মতো আমাকে একবার জড়িয়ে ধরবে প্লিজ? কথাটা বলি ঈশানীর অনুমতির অপেক্ষা করল না মাহিন। দুহাত বাড়িয়ে অতি সংবেদনশীল স্পর্শে জড়িয়ে ধরল রমণীকে। ঘটনার আকস্মিকতা ভাগরুদ্ধ হয়ে পড়ল ঈশানী। কিয়ৎক্ষণ মূর্খ হয়ে স্থবির স্মৃতিতে দাঁড়িয়ে থাকা অবস্থাতে অনুভব করলো তপ্ত জলে ভিজে উঠেছে ওর কাঁধের অগ্রভাগ। মাহিনের চোখ বেয়ে টপটপ করে গড়িয়ে পড়ছে বেদনা অস্ত্র। ব্যাপারটা উপলব্ধি হতেই ঈশানী কিছু বলতে যাবে তন্মধ্যে ভেসে এলো মাহিনের অস্ফুষ্ট প্রকম্পিত কণ্ঠস্বর। তোমাকে আর ইয়াশকে ছাড়া বেঁচে থাকতে আমার খুব কষ্ট হবে ঈশানী। অনেক দিনের অভ্যাস। ছেলেটাকে কি করে ভুলে যাব বলো তো? নিজেকে শক্ত করলো ঈশানী। জীবনের কঠিন বাস্তবতাকে অন্তরে ঠাঁই দিয়ে দুহাতে ঠেলে সরালো সকল নমনীয়তা। অনুভূতিহীন স্বরে বলল, খুব সম্ভবত ইয়াশের আপনার কথা মনে থাকবে না, কিন্তু মা হিসেবে আমি অবশ্যই আপনার কৃতার্থের কথা ওকে জানাবো। চিন্তা করবেন না। ইয়াশের মস্তিষ্কে সর্বদাই আপনি পিতৃশ্রদ্ধায় আরোপিত থাকবেন। অপর প্রান্ত থেকে প্রত্যুত্তর এলো না, আর গুমট ইস্যুদংশ দমকা হাওয়ার মতো ভেসে এলো দীর্ঘশ্বাস। ঠিক তখনই ঈশানীর দৃষ্টি গিয়ে আটকালো দরজায়। অপ্রস্তুত ভঙ্গিতে দৃষ্টিপাত করতে একজোড়া ছলছলে ব্যথা ভরা চোখ নিমিষেই কেড়ে নিল রমণীর সকল মনোযোগ। সেই চোখে চোখ পড়তেই হৃদযন্ত্র খামচে উঠল ঈশানের। করিডোরের ম্লান আলোয় ধূসর বাদামি চোখের গভীর দৃষ্টিতে ঝলমল করছে অব্যক্ত বেদনার ছাপ।
অদৃশ্য এক হাহাকারে প্রলয়ের মতো চূর্ণ বিচূর্ণ করে দিল তার অন্তর। যে চোখে কোনোদিনও এক ফোঁটা নমনীয়তা অবধি দেখেনি, সে শূন্য শীতল উখি পচে আজ টলমল করছে আক্ষেপ আর যন্ত্রণাটেও, যা দেখা মাত্র অচিরে নিস্তেজ হয়ে পড়ল রমণী। বোধা একটা কষ্টদায়ক অনুভূতি অধরা বলয়ের মতোই ঘিরে ধরেছে তাকে। মন বলছে, আচ্ছা কিসের এত যন্ত্রণা তার?